প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছে আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব থাইরয়েড গ্রন্থির সমস্যা ও তার সার্জিক্যাল চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোস্তফা কামাল মাসুদ ১৯৭৮ সালে ডিসেম্বর মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এর ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। এই যে বলছিলাম থাইরয়েড গ্রন্থি, এই গ্রন্থির সমস্যা হলে আমাদের অনেক রকম সমস্যা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এটার কিছু সমস্যা হয়, সেটা ফাংশনাল হতে পারে, সেটা প্যাথোলজিক্যাল অনেক রকম সমস্যা হতে পারে, সেটাকে মেডিকেল ট্রিটমেন্ট করা যেতে পারে, সার্জিক্যাল ট্রিটমেন্ট করা যেতে পারে। আপনি যেহেতু একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং ইএনটি সার্জন, আপনার কাছ থেকে আমরা সার্জারির বিষয়টাই শুনবো। তার আগে আমাদের যদি একটু সংক্ষেপে বলেন যে এই থাইরয়েড গ্রন্থিটা কোথায় থাকে, এর কাজ কি, গুরুত্বটা কোথায়? আপনাকে ধন্যবাদ। থাইরয়েড গ্রন্থি গ্ল্যান্ডটা গলার সামনে থাকে। এটা থাইরয়েড কার্টিলেজ যে আছে তার দুই পাশে এটা থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা লুপ থাকবে, আর মাঝখানে দুইটা লুপটাকে কানেক্ট করার জন্য একটা ইসমাস থাকে। এটা একটা মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের শরীরে যে হরমোন তৈরি হয় এই গ্ল্যান্ড থেকে, সেই আমাদের শরীরের বৃদ্ধি পাওয়ার জন্য বা গ্রোথ হরমোন হিসাবে কাজ করে। তারপর বডিতে কিছু মেটাবলিজম, শরীরের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে এই থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্রন্থির সাধারণত কি ধরনের সমস্যা হয় কমনলি, মানে ইএনটি সার্জন হিসেবে সার্জিক্যাল পার্সপেক্টিভে আপনারা যেগুলি ফেস করেন বা আপনাদের কাছে আসে, কমনলি কি ধরনের? কমন যে সমস্যাটা এটা হলো গয়টার নিয়ে আসে আমাদের। এখানে থাইরয়েড সোয়েলিং থাকবে, এখানে গয়টার নিয়ে আসতে পারে, অথবা থাইরয়েড নিউপ্লাজম নিয়ে আসতে পারে। নিউপ্লাজমের মধ্যে যেমন বা টিউমার সেটা দুই ধরনের হয়, একটা হলো বেনাইন টিউমার আর একটা হলো ম্যালিগন্যান্ট টিউমার। মানে একটা ক্যান্সার আর একটা নন ক্যান্সার না এমন। তো এর বাইরেও কি তার কার্যক্ষমতা জনিত সমস্যাও হতে পারে? কিছু কার্যক্ষমতা হতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম, মানে হরমোন তৈরি কম হতে পারে, এর জন্য হাইপোথাইরয়েডিজম। আবার হরমোন প্রোডাকশন খুব বেশি হতে পারে, সেক্ষেত্রে ওটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। তারপরে এটার নির্দিষ্ট একটি কাজ আছে, সেই কাজটা যদি কম করে তাহলেও আমাদের ক্ষতি, বেশি করলেও ক্ষতি। সেই হাইপার বা হাইপো এটা, সেক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট সেটা ভিন্ন। ইএনটি সার্জন হিসেবে আপনারা সার্জিক্যাল ম্যানেজমেন্টটা করে থাকেন। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে তার গয়টার হতে পারে, তার বেনাইন নিওপ্লাজম বা টিউমারটা নন ক্যান্সার হতে পারে, ক্যান্সারও হতে পারে। তো তার এই যে ফুলাটা নিয়ে তিনি আসলেন, আপনারা কি করে কনফার্ম করেন? অনেকেই তো আতঙ্ক বোধ করে যে আমার এটা ক্যান্সার কিনা। তো এটা ক্যান্সার অথবা ক্যান্সার না, কিংবা সিম্পল গয়টার, এটা কি করে আপনারা কনফার্ম করেন? এটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার হয়, এবং পরীক্ষা নিরীক্ষা এটা মোটামুটি সব জায়গাতেই হচ্ছে এখন। তো প্রথম আমরা ওই ইয়াটাকে থাইরয়েড সোয়েলিং সেটার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। তারপরে হরমোন সিরাম ফ্রি T3 T4 অ্যান্ড THC করতে পারি। আরেকটা করতে পারি হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ওখান থেকে ওই সোয়েলিং থেকে কিছু রস নিয়ে মানে তারপর পরীক্ষা মানে অ্যাসপিরেশন করে তারপরে এটা প্যাথোলজিক্যাল পরীক্ষা সেভাবে কনফার্ম করার পরে এই রোগ নির্ণয়ের উপরই তো নির্ভর করছে তার চিকিৎসাটার ধরন কি হবে, কি চিকিৎসা দিবেন। সেই ক্ষেত্রে কি ধরনের সার্জিক্যাল সমস্যা হলে কি চিকিৎসা দেন? আচ্ছা, ধন্যবাদ। এখন হলো যে যদি বিনাইন টিউমার থাকে তাহলে এক ধরনের চিকিৎসা হবে, আর যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় তাহলে অন্য ধরনের চিকিৎসাতে চেঞ্জ হবে। যেমন যদি সিম্পল, এখানে গয়টার মধ্যে যেমন সিম্পল নডিউল থাকে অনেক সময়, সেই নডিউলের জন্য আমরা আগে নির্ণয় করব যে এটা গ্ল্যান্ডের কোন দুই পাশে আছে না এক পাশে
অবস্থিত। যদি এক পোর্শনে অবস্থিত থাকে টিউমার থাকে, সেই ক্ষেত্রে আমরা হেমিথাইরয়েডেক্টমি করতে পারি, মানে অর্ধেক গ্ল্যান্ডটা অপারেশন করে ফেলে দিতে হবে, আর বাকি অর্ধেক তার কার্যক্ষমতা ঠিক থাকবে, অসুবিধা হবে না। আর যদি এপিনিসিতে যদি ম্যালিগনেন্সি আসে, ম্যালিগনেন্সির মধ্যে যেমন পেপিলারি কার্সিনোমা থাইরয়েড, এটা সবচেয়ে কমন। তারপরে আরও কিছু ম্যালিগনেন্সি যেমন ফলিকুলার কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এই ধরনের থাইরয়েড লিম্ফোমা, এই ম্যালিগনেন্সিগুলো হতে পারে। যদি ম্যালিগনেন্সি হয় সাধারণত টোটাল থাইরয়েডেক্টমি করতে হয়, তখন মানে থাইরয়েড গ্ল্যান্ডটা সম্পূর্ণ ফেলে দিতে হবে তখন। এই ক্ষেত্রে এই যে আপনি শুরুতে বলছিলেন যে থাইরয়েড গ্রন্থি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিছু হরমোন তৈরি করে, সেই হরমোন আমাদের মেটাবলিজমে হেল্প করছে, আমাদের গ্রোথ, নর্মাল লাইফ লিডিংয়ে হেল্প করছে। তো এটা যে আপনারা সার্জারি করে ফেলে দিচ্ছেন, তাহলে এটার কাজ হবে কি করে? সমস্যা হবে না? হ্যাঁ, সবচেয়ে আসার কথা যে এখানে খুব ভালো চিকিৎসা আছে। অপারেশন করার পরে অনেকের হয়তো ধারণা যে গ্ল্যান্ড ফেলে দেওয়ার জন্য আর কিছু ব্যবস্থা করতে হবে বা কি করা যায়, অনেকে চিন্তা করতে পারে। সেই ক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায়, যেমন থাইরক্সিন। তার তো যেহেতু হরমোন করতে হবে, সাপ্লিমেন্ট দিতে হবে, থাইরক্সিন পাওয়া যায় বাজারে। প্রতিদিন সকালবেলায় সাধারণত এই ট্যাবলেটটা খেতে দিতে হয়, এবং কি যদি টোটাল থাইরয়েডেক্টমি করা হয়ে থাকে বা সেক্ষেত্রে সারা জীবন লং লাইফ আর কি খেতে হবে ওষুধটা। যখনই কোনো ক্যান্সারের প্রসঙ্গ আসে, শরীরের বিভিন্ন রকমের ক্যান্সার হয় আমরা জানি, তখন ক্যান্সারের চিকিৎসায় কিছু ক্যান্সার হলে সেটার সার্জারি একটা চিকিৎসা, সার্জারির সঙ্গে অথবা সার্জারির বাইরেও তার রেডিওথেরাপি, কেমোথেরাপি, এরকম নানা রকমের থেরাপির বিষয় আছে। থাইরয়েড ক্যান্সার যদি হয়, সেটার সার্জারি করে সঙ্গে আনুষঙ্গিক অন্য কোনো থেরাপি দরকার হয় কিনা, বা কখন দরকার হয়? জি, টোটাল থাইরয়েডেক্টমি করার পরে থাইরয়েড ক্যান্সারের যদি ডায়াগনোসিস হয়ে থাকে, অপারেশনের পরে রেডিও আয়োডিন অ্যাবলেশন, এটা সাধারণত পরমাণু চিকিৎসা কেন্দ্রে এই চিকিৎসাটা হয়ে থাকে বাংলাদেশের সব জায়গাতে, সব মেডিকেল কলেজ হসপিটালে। তো এখানে রেডিও আয়োডিন যে একটা ক্যাপসুল, সেটা পেশেন্টকে খাওয়ানো হয়। খাওয়ানোর পরে একটা আইসোলেটেড এরিয়াতে রেখে তারপরে কিছুদিন অবজার্ভ করে, যাতে এই রেডিয়েশন, যে ট্যাবলেটটা খাওয়ানো হলো পেশেন্টকে, এখান থেকে রেডিয়েশন যাতে অন্য কোনো মানুষের শরীরে যেতে না পারে, এই জন্য আইসোলেটেড একটা রুমে সেপারেশন করে রেখে পরে ক্যাপসুলটা খাওয়াতে হবে। এটা দিলে তার এই ক্যান্সারটা আবার রিকারেন্স বা আবারও হওয়ার সম্ভাবনা থাকবে না, দূর হয়ে যাবে। জি জি। আপনার গয়টার বা গলগণ্ড রোগের কথা বলছিলেন। আমরা জানি বাংলাদেশের উত্তর অঞ্চলের অনেক জেলায় গলগণ্ড রোগ একটু বেশি হয়, এবং এক সময় এটা অনেক বেশি হতো, এখন এটা অনেকটা কমে আসছে। আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই তাই। তার মানে হচ্ছে আমরা সতর্ক হলে এটা প্রতিরোধযোগ্য। এই গলগণ্ড রোগ বা থাইরয়েড প্রতিরোধের জন্য আপনার পরামর্শ কি? জি, গলগণ্ড প্রতিরোধের জন্য খাবারের সাথে আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। আপনি একটু আগে বলেছেন যে উত্তর অঞ্চলে এই রোগটা বেশি, কারণ ওখানে মাটিতে, সয়েলে আয়োডিনটা কম। সেক্ষেত্রে ওই উত্তরবঙ্গে এই রোগের প্রাদুর্ভাবটা খুব বেশি। সাধারণত এটা প্রতিরোধের জন্য সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে, আয়োডিনযুক্ত লবণ খাওয়া যেতে পারে, এইভাবে প্রতিরোধ করা যেতে পারে। এবং আমাদের যে টেবিল সল্ট বা আমরা যে রান্নায় যে লবণ ব্যবহার করি, তার সঙ্গে আয়োডিন যোগ হওয়ার ফলে এটা আমাদের অনেকটা এই রোগ প্রতিরোধে সাহায্য করছে, অনেকটা কমে আসছে। কারো যদি গলগণ্ড রোগ বা গয়টার হয়, সেটা কি যদি তিনি চিকিৎসা না করেন, অনেকেরই দেখি দীর্ঘদিন ধরে অনেক বড় হচ্ছে, যেহেতু এটা তার কোনো সমস্যা করছে না মনে করেন, ততক্ষণ পর্যন্ত চিকিৎসা করাতে চান না, সার্জারি করেন না, এটা কি ক্যান্সারে টার্ন নিতে পারে কিনা বা ক্যান্সারে রূপান্তর হতে পারে কিনা? জি, এখানে থাইরয়েড সোয়েলিং যেটা গয়টার, সব গয়টারই সাধারণত ম্যালিগনেন্সিতে টার্ন নিতে নেয় না। তো লং স্ট্রিন অনেক দীর্ঘদিন থাকার পরে হতে পারে, আবার নাও হতে পারে। তবে সেই ক্ষেত্রে এখানে যে প্রবলেমটা দাঁড়ায় যে মেকানিক্যাল কিছু প্রবলেম হতে পারে। বড় একটা গলার সামনে যদি বড় ধরনের একটা সোয়েলিং থাকে বা একটা গয়টার থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তার খেতে সমস্যা হতে পারে, ডিসফেজিয়া হতে পারে, তারপরে তার ডিসকমফোর্ট হতে পারে নেকে, শ্বাসকষ্ট হতে পারে, ট্রাকিয়াল কম্প্রেশনে শ্বাসনালীতে চাপ দিয়ে শ্বাসকষ্ট হতে পারে।
সুতরাং এটা সময় মতো সার্জারি করে ফেলাই ভালো, চিকিৎসকের পরামর্শ মতো, না হলে তার একদিকে ফাংশনাল সমস্যা যেটা বলছিলেন শ্বাসকষ্ট বা অন্য ভাইটাল স্ট্রাকচারে প্রেসার দেওয়া, সেটি হতে পারে, ক্ষেত্র বিশেষে রেয়ার হলেও ক্যান্সারও টানতে পারে। তা আশা করছি এটা নিয়ে কেউ অবহেলা করবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম থাইরয়েড গ্রন্থির সমস্যা ও তার চিকিৎসা পদ্ধতি নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্ব আপনাদের জন্য যা দিয়ে সাজানো হয়েছে। চোখের ছানি চোখের ব্লাইন্ডনেসের নাম্বার 1 কজ, প্রধান কারণ। তো আমরা জানি যে চোখের ভেতরে যে লেন্সটি থাকে, যে লেন্সের সাহায্যে আমি দেখছি, চোখের ভেতরে ফোকাসটা হচ্ছে, এই লেন্সটা কোনো কারণে, সে বয়সজনিত হোক বা অন্য কোনো কারণে যদি ঘোলা হয়ে যায়, তাহলে আমি ঘোলা দেখব, খারাপ দেখব। এই কন্ডিশনটা হচ্ছে চোখের ছানি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।